আচ্ছা, আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই পরিচিত কিন্তু ভীষণ জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের জলবায়ুর গতি প্রকৃতি, এখানকার দুর্যোগগুলোর পেছনের বিজ্ঞান এবং আমাদের আর্থসামাজিক জীবনের ওপর এর প্রভাব। তো চলুন শুরু করা যাক। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি জানছি। আলোচনার সুবিধার জন্য পুরো বিষয়টিকে আমরা 5টি ধাপে ভাগ করেছি: জলবায়ু এবং এর প্রকৃতি, জলবায়ু পরিবর্তনের কারণ, পরিবর্তনজনিত দুর্যোগ, দুর্যোগ মোকাবেলায় করণীয় এবং সবশেষে এর আর্থসামাজিক প্রভাব। প্রথমেই আসা যাক 1 নম্বর অংশে, জলবায়ু এবং এর প্রকৃতি সম্পর্কে একদম প্রাথমিক ধারণা। আবহাওয়া আর জলবায়ু শব্দ দুটো আমরা প্রায় গুলিয়ে ফেলি, তাই না? আসলে বিজ্ঞানের ভাষায় এদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট দিনের বা ঘণ্টার তাপমাত্রা, চাপ বা আর্দ্রতার হিসেব, যা কিনা প্রতি মুহূর্তেই বদলাতে পারে। আর অন্যদিকে জলবায়ু হলো কোনো একটা অঞ্চলের পুরো 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার একটা দীর্ঘমেয়াদী চিত্র। তবে শুধু এই উপাদানগুলোই নয়, অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব এবং বায়ুপ্রবাহ কিন্তু জলবায়ু নির্ধারণে বিশাল ভূমিকা রাখে। বাংলাদেশের জলবায়ুর সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন? এখানকার সমভাবাপন্ন পরিবেশ। ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় আমাদের জলবায়ুকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আমাদের ঠিক উত্তরেই রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা। এটা সরাসরি সীমান্তে না থাকলেও শীতকালে উত্তর দিকে তীব্র হিমপ্রবাহ থেকে আমাদের রীতিমতো একটা বিশাল প্রাকৃতিক ঢালের মতো রক্ষা করে। আর সেই কারণে এখানকার শীত খুব বেশি দীর্ঘ বা তীব্র হয় না। শীতকালে তাপমাত্রা সাধারণত 9.9 থেকে 30.7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আবার গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা গড়ে 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকে। তবে হ্যাঁ, বৃষ্টিপাতের বণ্টনটা কিন্তু বেশ অসম। যেমন সিলেটে বা চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু রাজশাহীর দিকে গেলে সেটা অনেকটাই কম। এবার আসি 2 নম্বর অংশে, জলবায়ু পরিবর্তনের কারণ, অর্থাৎ প্রকৃতির এই ভারসাম্যহীনতা আসলে কেন হচ্ছে। উৎস ঘাটলে দেখা যায় বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের আসল ভিলেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস। কলকারখানা আর যানবাহন থেকে নির্গত এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রাকে হু করে বাড়িয়ে দিচ্ছে, আর এর ফলে মেরু অঞ্চলের বিশাল সব বরফ গলতে শুরু করেছে। এই বরফগলা পানি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে বাংলাদেশের দক্ষিণের পুরো উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়ার এক মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ব্যাপারটা সত্যিই খুব ট্র্যাজিক। এই বিপর্যয়ের জন্য উন্নত শিল্পোন্নত দেশগুলোর সবচেয়ে বেশি দায়ী, অথচ এর সবচেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে। স্ক্রিনের এই 17% সংখ্যাটা একটু খেয়াল করুন। এটা আমাদের জন্য রীতিমতো একটা বড় সতর্ক বার্তা। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে যে কোনো দেশের মোট আয়তনের অন্তত 25% বনভূমি থাকা অপরিহার্য, অথচ আমাদের আছে মাত্র 17%। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং বন ধ্বংসের কারণে এই পরিমাণটাও কিন্তু দিন দিন কমছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের বৃষ্টিপাত এবং জলবায়ুর ওপর। 3 নম্বর অংশে আমরা দেখব জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগগুলো। এক কথায় বলতে গেলে প্রকৃতির রুদ্র রোষ আসলে কেমন হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে কিভাবে ভয়াল ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় তার একটা ঐতিহাসিক চিত্র এই টাইমলাইনে ফুটে উঠেছে। বাতাসে তাপ বাড়লে নিম্নচাপ তৈরি হয়, আর তখনই সমুদ্রের পানি তীব্র বেগে উপকূলে আছড়ে পড়ে। 1970 সালের 12 নভেম্বরের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় 10 লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল। ভাবা যায়, এরপর 2007 সালের সিডোর বা 2009 সালের আইলা বারবার প্রমাণ করেছে যে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর বিরুদ্ধে আমাদের টিকে থাকার লড়াইটা কতটা ধারাবাহিক এবং বিধ্বংসী। ঘূর্ণিঝড়ের পরপরই আসে বন্যার কথা। আমাদের প্রধান নদী পদ্মা, যমুনা ও মেঘনা, এদের উৎপত্তিস্থল কিন্তু দেশের বাইরে উজানে। হিমালয়ের বরফ গলা পানি আর উজানের ভারী বৃষ্টিপাত এই নদীগুলো দিয়েই বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এর সাথে যুক্ত হয়েছে উজানের দেশগুলোর অপরিকল্পিত বাঁধ। আর সবচেয়ে বড় বিপদ হল নদীগুলো প্রতি বছর লক্ষ লক্ষ টন পলি বয়ে আনে। এই পলি নদীর তলদেশে জমে এর পানি ধারণ ক্ষমতা একদম কমিয়ে দেয়। ঠিক এই কারণেই বন্যা পুরোপুরি প্রতিরোধ করা আসলে প্রায় অসম্ভব একটা ব্যাপার। বন্যার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদী ভাঙন। ভাঙনের এই যান্ত্রিক ধাপগুলো একটু খেয়াল করুন। আমাদের নদীগুলোর গতিপথ ভীষণ আঁকাবাঁকা। বর্ষাকালে পানির প্রবল স্রোত যখন সোজা পথে চলতে পারে না, তখন তা তীব্র শক্তিতে নদীর পাড়ে এসে আঘাত করে। পাড়ের মাটির দুর্বল গঠন সেই প্রচণ্ড আঘাত সহ্য করতে না পেরে সোজাসুজি ভেঙে পড়ে, আর এভাবেই বসতবাড়ি, আবাদি জমি সব বিলীন হয়ে যায়। প্রতি বছর এটা রীতিমতো একটা নিয়মিত ধ্বংসযজ্ঞ। আবহাওয়ার দুটো একেবারে বিপরীতমুখী চরম অবস্থা হল খরা আর শৈত্যপ্রবাহ। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
একদিকে খরা, যখন বসন্তের শেষ বা গ্রীষ্মের শুরুতে বৃষ্টিপাতের অভাবে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। অন্যদিকে শৈত্যপ্রবাহ, ডিসেম্বর-জানুয়ারি মাসে উত্তরের হিমশীতল বাতাস সাধারণ খেটে খাওয়া মানুষ আর ফসলের ব্যাপক ক্ষতি করে। এই দুটো ঋতুভিত্তিক চরম অবস্থা আমাদের কৃষিখাত আর নিম্ন আয়ের মানুষদের জীবনকে একেবারে স্থবির করে দেয়। এই দুর্যোগগুলোর বাইরেও কিন্তু আকস্মিক ঝড়ের একটা প্রলয়ঙ্কারী রূপ রয়েছে। যেমন ধরুন টর্নেডো। প্রচণ্ড গতিসম্পন্ন এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ দিক হল এর কোনো পূর্বাভাস বা সংকেত দেওয়া যায় না। ফানেলের মতো মেঘ যখন মাটি স্পর্শ করে, কয়েক মুহূর্তের মধ্যেই তা সব তছনছ করে দেয়। অন্যদিকে কালবৈশাখী হল স্থানীয়ভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড়, যা এপ্রিল-মে মাসে হঠাৎ করেই জীবন আর নৌ চলাচলে চরম অনিশ্চয়তা ও বিপদের সৃষ্টি করে। সমস্যা তো অনেক দেখলাম, এবার ৪ নম্বর অংশে আমরা দেখব দুর্যোগ মোকাবেলায় করণীয়, অর্থাৎ আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত। সমাজ ও রাষ্ট্রের কি করা উচিত, এই ছকটা তার একটা চমৎকার গাইডলাইন। যেমন ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আবহাওয়া সতর্কবার্তা মেনে চলার পাশাপাশি বাড়ির চারপাশে প্রচুর গাছ লাগানো জরুরি। বন্যার ক্ষেত্রে ঘরবাড়ির ভিটা উঁচু করা, নদীর নাব্যতা ফেরাতে খনন কাজ আর পানির হিস্যা নিয়ে শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। খরা মোকাবেলায় আমাদের এখনই ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে বৃষ্টির পানি সংরক্ষণ ও বনায়ন বাড়াতে হবে। আর নদী ভাঙন ঠেকাতে পারে গাছ লাগানো এবং নিয়মিত নদী খননের কিন্তু কোনো বিকল্প নেই। আমরা চলে এসেছি একদম শেষ অংশে, ৫ নম্বর অংশ, আর্থসামাজিক প্রভাব, অর্থাৎ এই বিশাল পরিবর্তনের সাথে আমাদের বসবাস। এই চার্টটা দেখলেই বুঝবেন জলবায়ু পরিবর্তন কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না। কৃষি, মৎস্য সম্পদ, স্বাস্থ্য, শিল্প এবং সামাজিক খাত, প্রত্যেকটি খাত সমানভাবে ঝুঁকির মুখে। মানে হলো এটি পুরো দেশের আর্থসামাজিক ভিত্তিকেই একেবারে অস্থিতিশীল করে তোলে। এটা আসলে একটা বিশাল চেইন রিয়াকশনের মতো কাজ করে। প্রভাবের বিস্তারিত চিত্রটা একটু খেয়াল করুন। কৃষিতে অতি গরম আর আগাম বন্যায় ধান ও পাট নষ্ট হচ্ছে। মৎস্য খাতে বন্যা আর লবণাক্ততার কারণে মাছের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। বন্যা হলে উপকূলীয় পয়ঃপ্রণালী ব্যবস্থা অচল হয়ে জনস্বাস্থ্যে ছোঁয়াচে রোগ ছড়ায়। আর কৃষি ক্ষতিগ্রস্ত হলে সরাসরি শিল্পকারখানার কাঁচামালের অভাব দেখা দেয়। সবচেয়ে দুঃখজনক হল নদী ভাঙন আর বন্যায় ভিটেমাটি হারিয়ে অসংখ্য মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে, যা পুরো সামাজিক শৃঙ্খলাকেই ভেঙে দিচ্ছে। পুরো আলোচনা শেষে এই প্রশ্নটা কিন্তু মাথায় ঘুরপা খেতে বাধ্য। মাত্র ১৭% বনভূমি আর কৃষির ওপর এত গভীরভাবে নির্ভরশীল একটা উন্নয়নশীল দেশ কিভাবে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের দুনিয়ায় নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে? বৈশ্বিক দায়বদ্ধতার পাশাপাশি আমাদের নিজস্ব প্রস্তুতি আর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি। আজ এখানে শেষ করছি। এই বিশ্লেষণটি আমাদের চারপাশে ঘটতে থাকা এই পরিবর্তনগুলোকে নতুন করে বুঝতে অনেকখানি সাহায্য করবে।